হিথ্রো বিমানবন্দর বসে আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা দিলেন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে 1972-এর বাজেট ওয়াশিংটন দেবে। সেই বাজেট আনার জন্য দ্বিধাদ্বন্দ্ব দেখা দিল। মোস্তাক ছিল পররাষ্ট্রমন্ত্রী, তাকে পাঠানো যাবে না, কারণ তিনি ছিলেন আমেরিকা গ্যাসা। অলরেডি তাকে অনেকেই সিআর এজেন্ট বলা হইতো, তাই তাকে পাঠানো হবে না। তার পরিবর্তে পাঠানো হইল তাজউদ্দিন আহমেদকে। তাজউদ্দিন আহমেদকে পাঠালেন এবং তিনি সে বাজেট নিয়ে আসলেন। মোস্তাক আহমেদ নারাজ হইলেন, কারণ তিনি পররাষ্ট্রমন্ত্রী, তাকে পাঠানো হয় না, তা ইনসাল্ট করা হয়েছে। তিনি দ্রুত ডিসিশন নিয়ে নিলেন শেখ মুজিবকে কিল করতে হবে। এবং জানা গেছে ধানমন্ডি 7 নম্বরে একটা বাড়ি ভাড়া করে সেখানে 1 ডজন কিলার প্রশিক্ষণ দিতেছিল, কিন্তু সেটার পরে কোনো কাজে লাগেনি, কারণ এই কাজটা ফারুক রশিদ করছে। ফারুক রশিদ এদিকে অনেক চিন্তা ভাবনা করে মোস্তাক আহমেদকে ঠিক করলেন। রশিদ মোস্তাক আহমেদের কায়েকটলি বাসায় দেখা করলেন এক মোটরসাইকেল পারমিটের অজুহাত দিয়া। সেখানে মোস্তাক সাহেবের সাথে মিটিং করলেন। মোস্তাক সাহেবকে বললেন যে শেখ মুজিবকে কিল করতে হবে। তিনি বলছিলেন কে করবে, বলছিলেন আমরা করব। মোস্তাক তখন বললেন এই কাজটা তো আমি করতাম, তা তোমরা করলে আমি এটা সমর্থন দেব। 2-1 কথা বলে তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন। আর কখনো এই রশিদ ফারুক মোস্তাক সাহেবের সাথে কখনো দেখা করেননি। এদিকে শেখ সাহেব জাতীয় পত্রিকার 4টা পত্রিকা রেখে সম্পূর্ণ পত্রিকা নিষিদ্ধ ঘোষণা করলেন এবং প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়া তিনি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের প্রেসিডেন্ট হইলেন এবং তিনি সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করলেন এবং নিজের আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করলেন। তার পরিবর্তে তিনি বাকশাল ঘোষণা করলেন। বাকশাল অর্থ এর প্রতিদ্বন্দ্বী কেউ থাকবে না, শুধু বাকশালের যারা প্রতিনিধিত্ব করে তারাই থাকবে না। এবং সৌদি, বাহরাইন, কুয়েত যেভাবে রাজত্ব করতেছে সেইভাবেই তারা তাদের বংশধরকে নিয়ে দেশ চালাইবে, অন্য কোনো লোক এখানে আসতে পারবে না। এ ধরনের তাদের একটা চিন্তা ভাবনা ছিল। এই বাকশালকে প্রতিষ্ঠিত করার জন্য 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমাবর্তন অনুষ্ঠানে বাকশাল ঘোষণা করা হবে, এ ধরনের চিন্তা ভাবনা ছিল। এবং সেখানে 19টা জেলার জন্য 19টা গভর্নর ফিটিং করবেন, তারা রাজত্ব চালাইবেন, অন্য কোনো দল থাকবে না। এভাবেই তাদের চিন্তা ভাবনা ছিল। এদিকে ফারুক রশিদ বিচলিত হয়ে গেলেন যে বাকশাল ঘোষণা হয়ে গেলে আমাদের কাজ করতে একটু সমস্যা হয়ে যাবে, তাই তারা তাদের মিশন আগায় নিয়ে আসলো। তাদের মিশনে জানা গেছে 200 সৈন্য ছিল। তারা বিভিন্ন দলে বিভিন্ন পদে তাদের বন্টন করা হইল। মেজর ডালিমকে দেওয়া হইল শাহবাগের সেই রেডিও সেন্টার দখল করার জন্য। তিনি সেই রেডিও সেন্টার দখল করে সারা রাতভর ইংরাজিতে তিনি ভাষণ দিলেন, স্পিকিং মেজর ডালিম শেখ মুজিব হ্যাজ বিন কিল। এভাবে সকাল পর্যন্ত তিনি ভাষণ দিলেন। রশিদ দখল করলেন বঙ্গভবন এবং হুদাকে দেওয়া হলো শেখ সাহেবের বাড়ি তাকে সারেন্ডার করার জন্য, কিন্তু সারেন্ডার করা যায়নি। কারণ হয়েছে সারেন্ডার করতে গিয়ে দেখা গেল শেখ কামাল ইন্ডিয়ান এসএমজে দিয়া এক আর্মিকে ফায়ার করে মারিয়ে ফেলেলেন এবং তখন তারা দেরি করে না, তারা উপর্যুপরি ফায়ার করে সবাইকে ধ্বংস করে দিল। কর্নেল ফারুক তিনি খোলা ট্যাঙ্ক নিয়ে, বারুদ ছাড়া, গোলা ছাড়া ট্যাঙ্ক নিয়ে তিনি সাভার চলে গেলেন এবং রক্ষী বাহিনীকে গ্রেপ্তার করলেন, সবাইকে সারেন্ডার করাইলেন। ট্যাঙ্ক যদি ক্যান্টনমেন্টে বের হইতে হয় তাহলে প্রেসিডেন্টের পারমিশন লাগে। কে এই পারমিশন দিয়েছিল এই ট্যাঙ্ক বাহিনী বাইর করার জন্য, এটা হলো জানার বিষয় আছে। এই ট্যাঙ্ক বাহিরে হওয়ার জন্য পারমিশন শেখ মুজিবই দিয়েছিল, কারণ 15ই আগস্ট ঢাকা ইউনিভার্সিটি সমাবর্তন অনুষ্ঠানে গিয়া যদি সে বাকশাল ঘোষণা দেয় এবং 19 জেলায় 19টা
গভর্নর ডিক্লেয়ার দেয় তখন সেখানে অনেকে মানবে না, না মানলে ট্যাঙ্ক ব্যবহার করা হবে। ট্যাঙ্কের একটা ঘটনা আপনাদেরকে জানানো দরকার। ব্রিটিশ এবং পাক ভারতের নেতৃবৃন্দ একত্রিত হইয়া এক মিটিংয়ের আয়োজন করলেন, জনসভার আয়োজন করলেন। সেখানে লর্ড ক্লাইভ মিটিং করবেন এবং মহাত্মা গান্ধী জিন্দা এবং শেরেবাংলা সেখানে বক্তৃতা দেবেন। শেরেবাংলা, তখন শেরেবাংলা ছিলেন না, তখন ছিলেন তিনি একে ফজলুল হক। তিনি মিটিংয়ে গিয়ে দেখলেন চতুর্দিকে কামান ফিট করছে। তখন জিজ্ঞেস করছিল সেই যারা কামান চালক তাদেরকে, এই কামান কেন? বলছে কেউ যদি গন্ডগোল করে এই কামান ব্যবহার করা হবে। তিনি বললেন সর্বপ্রথম আমাকে মারতে হবে। উনি বুক পেতে দিলেন সেই কামানের সামনে যে আমি মিটিংয়ে যাব না, আমাকে আগে মারা হোক। তখন লর্ড ক্লাইভের কাছে এই খবর গেল, নিজে আইসা তাকে রিকোয়েস্ট করে নিয়ে গেল এবং কামান সরাই ফেলল। তাকে স্টেজে নিয়ে এই শেরে বাংলা একে ফজলুল হক উপাধি দিল। এখান থেকেই শেরে বাংলা একে ফজলুল হক উপাধি পাইলেন।